এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি সরকারকে টিকিয়ে রাখার পক্ষেও তো একটা গণমাধ্যমের তৎপরতা ছিল। আধুনিক শাসন ব্যবস্থাতে যেহেতু রাষ্ট্রকে ব্যবহার করতেই হচ্ছে, ইচ্ছা নিরপেক্ষ ভাবেই একজন ভালো শাসক অথবা একজন খারাপ শাসক তার হাতে রাষ্ট্র এবং শাসন ক্ষমতার দণ্ড চলে আসছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন উনি এটাকে কি জনসেবার কাজে লাগাবেন, নাকি জনসেবাবিহীন ভাবে ক্ষমতার শুধু ভোগ করার জন্য কাজে লাগাবেন এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রকে একটা নিপীড়নের যন্ত্র হিসাবে কাজে লাগাবেন। এই পর্যায়ে এসেই কিন্তু ইনফ্যাক্ট একটা ব্যবস্থাপনার প্রশ্ন দেখা দেয় এবং সেই ব্যবস্থাপনাটা কোন লক্ষ্যে ধাবিত হচ্ছে। কেউ ব্যবস্থাপনার একটা ভালো ইচ্ছা নিয়েই শুরু করেন, তারপরে যখন ব্যবস্থাপনাটার জটিলতার কারণে ব্যর্থ হয়ে যান তখন ধীরে 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 ক্ষমতা কুক্ষিগত করার দিকে ধাবিত হতে বাধ্য হয়। কেউ কেউ জানি না তার লক্ষ্যটা কি, শুধুমাত্র একটা প্রবৃত্তির কারণে ক্ষমতার দিকে ধাবিত হতে থাকে, তারপর যখন ক্ষমতাটা পায় তারপর সে একটা দিক নির্দেশনাবিহীন পরিস্থিতিতে পড়ে যায়। ইতিহাসে এমন অনেক জনপ্রিয় শাসককে আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার আগে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন, ক্ষমতায় যাওয়ার খুব স্বল্প সময়ের মধ্যেই গড়াতে গড়াতে আবার সাগরের অতলে অধঃপতিত হয়েছেন। সৃষ্টিশীল একটা মনোজগৎ লাগে। একটা সংসারকেও যদি আমরা একটা প্রতিষ্ঠানের ইউনিট হিসেবে দেখি এবং তার যদি সর্বোচ্চ একটা ইউনিট হিসেবে আমরা রাষ্ট্রকে দেখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে যে কোনো প্রতিষ্ঠানকে সংহত রাখা এবং সেটাকে একটা শুভ উদ্দেশ্যে ধাবিত করা এবং সেই প্রবাহকে নেতৃত্ব দেওয়া, এটার জন্য কিন্তু একটা আলাদা এক ধরনের দক্ষতা যোগ্যতা লাগে। সম্ভবত এটাকেই নেতৃত্ব বলে। কেননা নেতৃত্বের দায়িত্ব অনেক যেহেতু বড় থাকে, অফকোর্স এর মধ্যে নানান রকম কম্পোনেন্ট থাকে, কখনো কখনো কোনো কম্পোনেন্ট বড় হয়ে যায়, কখনো কখনো শুধু সাহসটাই দেখা যায়, কখনো কখনো শুধুমাত্র প্রেম প্রীতিটাই দেখা যায়, কখনো কখনো কেবলমাত্র ঔদ্ধত্যটাকেই দেখা যায়। তা কখন কোনটা বড় হবে সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু সামগ্রিকভাবেই একটা প্রতিষ্ঠানের অন্তর্গত সমস্ত ধরনের সত্তাকে সুসংহত রাখা এবং তার কল্যাণকে নিশ্চিত করা, এমনকি পরবর্তী প্রজন্মের কল্যাণকে নিশ্চিত করার কাজগুলিকে নিশ্চিত করে তার কাজ। এটা হচ্ছে অবশ্যই আমাদের মুখ্য আলোচক তার মতো করে বলেছেন যেটা হতে হবে কল্যাণমুখী এবং এটা সবসময় এটা জনকল্যাণের দিকে ধাবিত করতে হবে। আমি এই প্রশ্নে শুধুমাত্র একটা প্রশ্ন রাখতে চাই তোমাদের মতো বোদ্ধাদের কাছে। আমরা যেহেতু একটু মাঠের কর্মী, আমাদের জ্ঞানটা একটু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, অতটা আপনাদের শিক্ষকদের মতো অথবা কবি ভাইয়ের মতো জ্ঞানী মানুষের মতো আমাদের জ্ঞানটা কিন্তু অতটা অর্গানাইজ না, একটু আনঅর্গানাইজড আমাদের নলেজ কম্পোনেন্টগুলি। সেই কারণেই আমি এক্ষেত্রে একটু আপনাদের বিবেচনার জন্য আমি এই বিষয়টা তুলে ধরে রাখতে চাই একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে, এবং যেহেতু এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্র, রাজনীতি, সমাজ, সাংবাদিকতা সবটার মধ্যেই যেহেতু আমাদেরকে একটু ঘোরাঘুরি করতে হয়, ডিল করতে হয়, কথা বলতে হয়, সে কারণে সাংবাদিকতার জন্য সত্য উদ্ঘাটন এবং বস্তুনিষ্ঠতা এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর একটা জনকল্যাণের দিকে ধাবিত করার যে দায়িত্ব, যেটা টু সাম এক্সটেন্ট অ্যাক্টিভিজম, অবশ্যই এটা একটা বড় কাজ। এবং সাংবাদিকতার জগতে, সাংবাদিকতার বাতায়নে এই অ্যাক্টিভিজম যারা করছেন তারা অবশ্যই অনেক বড় কাজ করছেন। উনি তো নিশ্চিত যে তিনি তথ্যের সংগ্রহ, তথ্যের ব্যবস্থাপনা, তথ্যের উপস্থাপনা সবটাই উনি একটা কল্যাণমুখী কাজে করছেন। অতএব শুধুমাত্র বস্তুনিষ্ঠতা বা সত্য অনুসন্ধান করা পর্যন্ত কিন্তু ক্ষান্ত না, ওটা করছেন, করার পরে আবার তারপরে ওটাকে উনি জনকল্যাণের দিকে ধাবিত করছেন। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে যখনই একজনের মধ্যে এরকম লক্ষ্য থাকবে তখনই কিন্তু তিনি বস্তুনিষ্ঠতাকে কাঠামোবদ্ধ করার সময় বস্তুনিষ্ঠতা কিন্তু বিকৃত হয়ে যেতে পারে। তখনই কিন্তু আমার মধ্যে একটা উদ্যোগ কাজ করবে বস্তুনিষ্ঠতাকে সংগ্রহ করার মধ্যে। কারণ হঠাৎ করে যদি বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না,
তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, উদ্ঘাটিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এবং এখানেই কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়। এবং সে কারণে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু বিরুদ্ধেও সাংবাদিকতা ছিল, পক্ষেও কিন্তু সাংবাদিকতা ছিল। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি সরকারকে টিকিয়ে রাখার পক্ষেও তো একটা গণমাধ্যমের তৎপরতা ছিল, এবং তাকে তো আমরা সাংবাদিক বলেই চিনি। সাংবাদিকতাই আজকে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বিজয়ী বাংলাদেশে নির্বাচিত সরকারের একজন মন্ত্রী হিসেবে যখন আমি কথা বলছি, তখন হয়তো মনে করেন একটা নির্ধারিত বয়ানকে আমরা সবাই হাজির করছি যে অভ্যুত্থান, বিজয়, গণতন্ত্র, মুক্ত ইত্যাদি মিলে আমরা এখন খুব নিশ্চিন্তে কিন্তু এই কাজ। ব্যাপারটাকে বোঝার জন্য যদি একটু কাল্পনিকভাবে ধরে নেই যে 5 তারিখের পুরো ব্যাপারটাই অন্য খাতে প্রবাহিত হয়ে গিয়েছে, তখন কি হতো? তখন এই সাংবাদিকটাই নুরুল কবির সাহেব এখানে থাকতেন কিনা, বাঁচতেন কিনা, আমি এখানে আসতে পারতাম, তো এটাই তো প্রশ্নের মধ্যে দেখা দিত। এবং সেই সাংবাদিকতাই কিন্তু এইভাবে পরিচিত হতেন, নৈরাজ্যের হাত থেকে দেশকে রক্ষা করা গিয়েছে, স্বাধীনতার চেতনা রক্ষা করা গিয়েছে, তাই না? নানান রকম তখন একটা বয়ান। এবং সেই বয়ান দেওয়ার মতো বুদ্ধিজীবীর কি অভাব আছে আমাদের দেশে? শিক্ষকের কি অভাব আছে? জ্ঞানী লোকের কি অভাব আছে? সম্পাদকের কি অভাব আছে? সাংবাদিকের কি অভাব আছে? অতএব এটা কিন্তু একটা প্রশ্ন। অফকোর্স আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে। বিশেষ করে সাংবাদিকের মতো, সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাতে তো এটা অবশ্যই করতে হবে। কিন্তু তারও আগে এই প্রশ্নটি আমাদের মধ্যে সার্বজনীনভাবে নিষ্পত্তি না হলেও প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে, এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি। ফলে শুধুমাত্রই নিজের লক্ষ্য দিকে যদি আমি ধাবিত হই, তার আগে যদি এই কাজটা সার্বজনীনভাবে না করতে পারি, তাহলে এই বিষয়ের বিতর্ক অনিষ্পন্নই থেকে যাবে। আমি আপনাদের সকলের চিন্তার ক্ষেত্রে আমার এই অজ্ঞতাকে তুলে ধরে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা। ও হ্যাঁ, কবির জন্য একটা তালিকা দরকার।